জানালার কার্নিশে আশ্রিত বালককে ও গুলিবিদ্ধ বন্ধুকে উদ্ধারকালীন নির্মমতা কাঁদিয়েছে বিশ্বকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। কত পাষণ্ড আর নির্মমতা লুকিয়েছিল দৃশ্যত সাদামাটা চেহারার যেন কিছু বোঝে না ভাব ধরে থাকা ওই হাসিনার অন্তরে। আমার ফাঁসি চাই বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, যিনি একসময় খুনি হাসিনার একান্ত সচিব ছিলেন খুব আপন ও কাছের লোক। খুব কাছ থেকে দেখা সত্য ঘটনাগুলো খুলে বলেছেন এই বইয়ে, যা সাধারণভাবে বিশ্বাস হতে চাইবে না কারো, কিন্তু গভীরভাবে খেয়াল করলে, প্রত্যেকটি ঘটনা বিশ্লেষণ করলে সহজেই তা অনুমান করা যাবে। পিলখানা ট্র্যাজেডি, সাগরুনি হত্যা, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা, জামাত বিএনপির নেতাদের ফাঁসি কার্যকর, আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদিকে কন্ডেম সেলে রেখে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা, শাপলা চত্বর হত্যা, গুম হয়ে যাওয়া ইলিয়াস আলী ইস্যু, আবার তার পরিবারকে সান্ত্বনা দিতে যাওয়া, এরকম নানা হত্যাকাণ্ডের একমাত্র লিডার স্বৈরশাসক হাসিনা ও তার অনুগত বাহিনী, কর্মী, নেতা, পাতিনেতা ও চেলা চামুন্ডারা। সাম্প্রতিক সময়ে ছাত্রদের কোটা আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা ও সাধারণ নিরপরাধ নাগরিকদেরকে নির্মমভাবে বৈধ অবৈধ নানা রকমের মরণঘাতী অস্ত্র দিয়ে হত্যা ও আহত বা পঙ্গু করে দেয়া হয় ওই পাষণ্ডের নির্দেশে। এবার মিলিয়ে দেখুন আমার ফাঁসি চাই বইয়ের লেখাগুলোর সাথে হাসিনার চরিত্র মেলে কিনা। শেখ মুজিবের শাসনামলে ৭৪-এর মনন্তরে অর্থাৎ দুর্ভিক্ষের সময় মানুষ কিভাবে না খেয়ে, গায়ে কিছু না জড়াতে পেরে নির্মমভাবে মারা পড়েছে, অথচ তার ছেলের বিয়েতে সে সময় খরচ করা হয়েছিল অস্বাভাবিক পরিমাণ অর্থ ও কেনা হয়েছিল দামি দামি অর্নামেন্টস। বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে দেশি বিদেশি কত কত অতিথিদের আপ্যায়িত করা হয়েছিল সে সময়। বিখ্যাত ও আলোচিত কবি রফিক আজাদ সে সময়ের দুর্ভিক্ষের প্রকৃত চিত্র তুলে ধরে শেখ মুজিবকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। এই ইতিহাস সবাই জানে, কিন্তু হাসিনার ১৬ বছরের শাসন আমলে সব ধুয়ে মুছে ইতিহাস লুকিয়ে রেখে মুজিবকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আখ্যা দেয়া হয়, বানানো হয় বাঙালি জাতির পিতা। সেইম সেইম। আল্লাহ পাক মহান বিচারক, সূক্ষ্ম বিচারক, তিনি আবাবিল পাখির মতো ছাত্র আন্দোলনে সাহায্য করে এই বিজয় এনে দিয়েছেন আমাদের। এই তো কিছুদিন আগে জুলাইয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনোভাবেই তো আমরা ভুলতে পারছি না। কিভাবে হাসিনার সশস্ত্র বাহিনীর সদস্যরা গুলি করে পাখির মতো করে মেরেছে আমাদের মেধাবী ছাত্রদেরকে। যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে কত কত লাশ পড়েছিল, কিভাবে গুলি করে মেরেছে তা একবার ভাবুন। চোখের জল যেন শেষ হতেই চায় না, শুধু পড়তেই থাকে, গাল, গলা, বুক সব ভিজে যায়। রামপুরা থানার পাশের এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের জানালার কার্নিশে আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল এক যুবক। নিরীহ অল্প বয়সী বাচ্চা সেই ছেলেটিকে কিভাবে দুই পুলিশ মিলে উপর্যুপরি ১৬ রাউন্ড গুলি করে স্তব্ধ করে দিয়েছিল তার শরীরটাকে। শত কাকুতি মিনতিতে তাদের অন্তর গলেনি। অন্যায্য ও নির্মম গুলিতে গুলিবিদ্ধ এক ছাত্র বন্ধুকে বাঁচাতে আরেক বন্ধু ২ হাত ধরে বুকের কাছে নিয়ে পেছন হয়ে হয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে চাইলে ওই কঠিন ও মরণোন্মুখ আহত অবস্থাতেও খুব কাছে থেকে গুলির পর গুলি করে মৃত্যু নিশ্চিত করেছিল হাসিনার পাচাটা বাহিনী। তাৎক্ষণিকভাবে এক সাংবাদিক এগিয়ে এসে যখন নিশ্চিত করেছিল যে ওই বন্ধুটি আর বেঁচে নেই, তখন নিজেও পায়ে গুলি খাওয়া অবস্থায় বাধ্য হয়ে নিহত বন্ধুকে রেখে নিজে খুঁড়িয়ে খুঁড়িয়ে রক্তাক্ত অবস্থায় ওই স্থান ত্যাগ করেন। এরকম কত কত যে গল্প আমাদের কলিজাটাকে ছিন্ন ভিন্ন করছে এখনও, তা বলে বোঝাতে পারবো না। হাসিনাকে একবার নয় হাজারবার ফাঁসি দিলেও আমাদের কলিজা ঠান্ডা হবে না। হে বিশ্ববাসী, তোমরা দেখো সেই পাষণ্ড বর্বর যা রোজ হাসিনাকে ভারতের মতো কুলাঙ্গার দেশ তাকে ঠাঁই দিয়েছে।
ভারতও তাকে ঠাঁই দিয়ে একই অপরাধে অপরাধী হচ্ছে। ভারতকেও সমূলে উৎপাটিত করা এখন সময়ের দাবি। অন্যায়ভাবে জোর জবরদস্তি করে হাসিনার পাঁচটা বাহিনী আমাদের মেধাবী ও জ্ঞানী ছাত্র জনতাকে প্রতিহত করার চেষ্টা করেছে। জীবন নিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়ে তারা থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু তাদের সেই প্ল্যান কাজ করেনি। ধরপাকড়, গুম, খুন, হত্যা করেও থামানো যায়নি ছাত্র জনতাকে। এক সাহসী বীরাঙ্গনার ঘটনা আপনারা টিভিতে দেখেছেন। তার ভাইকে গ্রেপ্তার করে নিতে চাইছিল ওই বর্বর পুলিশ বাহিনীর সদস্যরা। একবার শুধু আবার চোখের সামনে সেই ঘটনা স্মরণ করুন। পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। ছবিটা অনেকের হৃদয়ে নাড়া দিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার নাম নুসরাত জাহান। ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল প্রতিনিধির মাধ্যমে। জানতে চাওয়া হয়েছিল সেদিন ঠিক কি হয়েছিল। দিনটা ছিল 31 জুলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে বের হয়েছিল ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট্ট একটা দল। দুই দলে ছিলেন আইন বিভাগের নূর আলম হাসান ও অণুজীব বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান। পথে তাদের সঙ্গে যুক্ত হন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও 2 শিক্ষার্থী। যেহেতু সংখ্যায় তারা খুবই কম, তাই গ্রেপ্তার এড়াতে দুজন ভাগ হয়ে দূরত্ব রেখে এগোচ্ছিলেন। এক পর্যায়ে হাইকোর্টের মাজার গেট থেকে কিছুটা দূরে অবস্থান নেন তারা। সেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আগে থেকেই ছিলেন। কিছুক্ষণ পর পুলিশের একটি দল শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ছেলেদের আটক করতে শুরু করে। নুসরাত বলেন, ওই সময় নূর ভাই আমার পাশেই ছিল। পুলিশ যখন নূর ভাইয়াকে নিয়ে যাচ্ছিল আমি হাত ধরে রাখি। এরকম অন্যায়ভাবে কাউকে তারা আটক করতে পারে না, তাই বাধা দিচ্ছিলাম। পরে একজন পুলিশ আমার হাতে আঘাত করে, ভাইয়াকে নিয়ে যায়। নুসরাত হাল ছাড়েননি, পেছন থেকে ছুটে এসে ভাইকে জাপটে ধরেন। 3 জন নারী পুলিশ তখন তাকে ছাড়িয়ে নেন। কোনো উপায়ন্তর না পেয়ে নুসরাত এবার গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। একা, ভয় করেনি? নুসরাত বলেন, ওই সময় আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, যে কোনো কিছুর বিনিময়ে হোক ভাইয়াকে নিয়ে যেতে দেব না। যেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো পথও ছিল না। এরপর পুলিশ আমাকে গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করে। ব্যর্থ হলে মহিলা পুলিশ ডাকে। 3 জন এসে আমাকে টেনে নিয়ে যায়। টানা হেঁচড়ার সময় আমার হাত সামান্য কেটে যায়। এক মায়ের পেটে না জন্মেও নুসরাত নূরের সম্পর্ক আপন ভাই বোনের মতো। বোনের সাহসী হয়ে ওঠার বাকি গল্পটা শোনালেন ভাই নূর আলম। এই ঘটনার কয়েকদিন আগে নুসরাতের এক বন্ধুকে আন্দোলনস্থল থেকে পুলিশ আটক করে। সেদিন নুসরাত প্রতিজ্ঞা করেছিল তার সামনে থেকে কাউকে আটক হতে দেবে না। আসলে ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের উপর চলা অত্যাচার ওকে এত নাড়া দিয়েছিল যে মন থেকে ভয় ডর চলে গিয়েছিল। এমনকি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়েও ও বলছিল, আমার ওপর দিয়ে চালান। এখন হয়তো কথাটা খুব সহজ মনে হবে, কিন্তু তখনকার সময়ে এই প্রতিরোধের মানে অনেক বড়। সেদিন নূরকে আটক করে প্রথমে রমনা থানায় নেওয়া হয়, হাজতে রাখা হয়। আন্দাজ 2 ঘন্টা পর তার শিক্ষক, অগ্রজ, অনুজ, বন্ধু ও আত্মীয়রা থানায় আসেন। পরে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়। সেখান থেকে মুক্তি পান। ওই ঘটনার পর অনেক মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন বলে জানালেন নুসরাত। বলছিলেন, কেউ কেউ আমাকে বলেছেন 24-এর প্রীতিলতা। আবার অনেকে বলেছেন ওই 31 জুলাইয়ের পরই তারা নতুন করে সাহস পেয়েছেন। এমন অনেক শিক্ষার্থীও পথে নেমেছেন যারা আগে আন্দোলনে যোগ দেননি। বিশ্লেষকরা বলছেন, হাসিনার মুক্তি নেই। সে এখন ভারতে আছে। এছাড়া অন্য কোনো দেশে গেলেও সে যে দেশেই থাকুক, আশ্রয়ে বা প্রশ্রয়ে তাকে ফিরিয়ে এনে তার মর্মন্তুদ শাস্তি নিশ্চিত করবেই এই অন্তর্বর্তীকালীন সরকার। আর সেটা অধিকতরভাবে নিশ্চিত করবে আমাদের তরুণরাই, ছাত্র জনতাই। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানে অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।